জানি না ভালোবাসা কি, শুধুমাত্র ৪ অক্ষরের নাম নাকি এর পেছনে আছে আর এক রহস্য। ভালোবাসা মানুষকে এত কাঁদায় কেন? একটু মন খুলে হাসিয়ে আবার দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। পড়ন্ত বিকেল, শ্রাবণ ছাদের কর্নারে দোলনায় বসে নিজের ডায়েরিতে লিখল নিজের মনে জমিয়ে রাখা কথাগুলো। শ্রাবণ জানে না একটা বিবাহিত মেয়েকে সে কীভাবে ভালোবেসে ফেলল, তার রুচি কিভাবে এত খারাপ হলো। কিন্তু শ্রাবণ যে নিরুপায়, তার হৃদয় গহীনে ছোট্ট করে ফুটে উঠেছে সারা নামক মিষ্টি একটা ফুল। তবে চাইলেই তাকে আর আপন করে নিতে পারবে না শ্রাবণ। ভালোবাসলেই কি আপন করে নিতে হবে নাকি? দূর থেকেও ভালোবাসা যায়। আজ ফারুক তালুকদার যখন সারাকে বলেছিল সে শুভ্রর সাথে থাকতে চায় কিনা, তখন সারার উত্তর ছিল হ্যাঁ। শ্রাবণ তখনই বুঝতে পেরেছে সারার হৃদয়ে শুভ্র জায়গা পেয়েছে। শ্রাবণের চোখ বেয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। হ্যাঁ, শ্রাবণ কাঁদছে। কেন কাঁদছে? সারাকে না পাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ? হুট করে কান্নার মাঝেই শ্রাবণ রহস্যমাখা হাসি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, রাত্রি, তোমাকে আমি রাতের মতোই কালো অন্ধকার জীবন থেকে ঘুরিয়ে আনব। ভালোবেসে ফেলছি তোমায়, তোমাকে আমার করেই ছাড়ব। শ্রাবণ জোরে জোরে হাসতে শুরু করলো। ঠিক সেই সময় ছাদের দরজায় পেছন থেকে বেরিয়ে এলো অন্ত আর আনিশা। তারা ছাদে গাছে পানি দিতে এসেছে, কিন্তু তাদের শ্রাবণ ভাইয়ের এমন হাসি দেখে অবাক না হয়ে পারল না। আনিশা ওড়না কোমরে পেঁচিয়ে উল্টো দিকে ঘুরে দোলনায় বসে থাকা শ্রাবণ ভাইকে বলে ওঠে, কি ব্যাপার ভোম্বল সাহেব, আপনি হাসছেন কেন? তাও আবার এত জোরে। এই অন্ত, আমরা সত্যি শুনলাম তো? গম্ভীর মুখ ভোম্বল ভাই হেসেছে। আনিসার কণ্ঠ পেয়ে পিছে ঘুরে তাকায় শ্রাবণ। পেছনে আনিসার অন্তকে দেখে চোখ মুখ কঠিন করে ফেলে। তারপর বেশ রাগী কণ্ঠেই ধমক দিয়ে বলল, হোয়াট? ভোম্বলকে? শ্রাবণের কথায় কেঁপে উঠল অন্ত আনিশা। অন্ত একটু একটু করে পিছিয়ে ছাদ থেকে দৌড়ে পালালো, কিন্তু আনিসার পা জমে গেছে। তার তো সব সময় ভুল জায়গায় ভুল কথা বলা স্বভাব। আজকেও তার কানের নিচে 140 ভোল্টের চড় পড়বে শিওর। আনিসার ভাবনার মাঝে শ্রাবণ হুঙ্কার দিল, এখানে কি করছিস তুই? না না না, মানে ভাইয়া। কি মানে করছিস? এক চড়ে গালের সব দাঁত ফেলে দিব এইসব আজে বাজে কথার একদিন শুনলে। আনিসা কেঁপে উঠল ভয়ে। শ্রাবণ রাগে চোখ লাল করে পাশ থেকে চলে গেল। শ্রাবণ চলে যেতে আনিসা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, গম্ভীর মুখ বাঁদরকে ভোম্বল বলাই খেপে গেছে। তাতে আমার কি? আমি আরও 100 বার বলবো, ভোম্বল শ্রাবণ ভাই। কথাটা বেশ জোরেই বলল আনিসা। বলে পেছন ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খেলো। আনিসা মুখ উঁচু করে দেখল শ্রাবণ রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আনিসা শুকনো ঢোক গিলল। সে নিজের মনে নিজেকে গালি দেওয়া শুরু করলো। শ্রাবণ এসেছিল দোলনায় পড়ে থাকা তার ডায়েরিটা নিতে, কিন্তু এসেই শুনতে পেল আনিসার কথা। মুহূর্তে আরও বেশি রাগ চেপে গেল মাথায়। আনিসা কিছু বলতে নিতে শ্রাবণ আনিসাকে ধাক্কা দিয়ে ঠাস করে চড় বসিয়ে দিল আনিসার গালে। আনিসা ছিটকে পড়ে গেল। সাথে সাথে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল আনিসা। শ্রাবণ হাঁটু ভাঁজ করে বসে আনিসার সামনে, তারপর আনিসাকে উদ্দেশ্য করে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম তোরে, এরপর মামারে বলবো, বেয়াদব কোথাকার। বলে শ্রাবণ রাগে হিস হিস করতে করতে নিচে চলে আসলো। নিচে আসতেই তার মাথা আরও গরম হয়ে গেল। তার চাচা এসেছে। শ্রাবণ তার বাবার গোষ্ঠীর কাউকে সহ্য করতে পারে না। তার মতে তার চাচাদের জন্য তার বাবা স্টক করে মারা গেছে। রুমে বসে সারা ব্যাগ থেকে এক একটা করে জিনিস বের করছে, যা সবই বাদ দেওয়ার মতো জিনিস। সব মামারা তার ব্যাগে গুজে দিয়েছে। সারা সব জিনিসের মধ্যে নিজের ডায়েরিটা পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। শুভ্র ভুরু কুচকে জিজ্ঞেস করে, এটা কি? সারা শুভ্রর ইশারা অনুসারে তাকাতেই দেখে ছোট আর একটা পেন্সিল বক্স। সারার মনে নেই এই বক্সের কথা, প্রায় ভুলতে বসেছে। শুভ্র সারার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে বেশ কৌতূহল নিয়ে খুলল সেটা, কিন্তু খোলার পর হতাশ হলো। সামান্য একটা রূপার চেন আর একটা লকেট, কিন্তু বক্সের অন্য পাশ খুলতে শুভ্র বেশ অবাক হয়। সেখানে সারার ছোটবেলার কয়েকটা ছবি। সারা এগুলো বেশ যত্নে রেখেছে। শুভ্র ছবিগুলো হাতে নিয়ে ভাবতে লাগলো। তার মনে হচ্ছে সেই বাচ্চাকে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শুভ্রর ভাবনার মাঝে সারা হাত থেকে ছবিগুলো নিয়ে আবার বক্সে রাখে। তারপর চেনটা শুভ্রর হাতে দিয়ে বলে পরিয়ে দিতে। শুভ্র চুপচাপ পরিয়ে দেয়, কিন্তু তারপর মন ছবিটার দিকে। সে এই ছবি আগেও দেখছে। সারা উঠে আলমারির ভেতরে তার ডায়েরি আর বক্সটা রেখে দিল।
তারপর বাকি জামা কাপড়গুলো আর ব্যাগগুলো নিয়ে গিয়ে এক সাইডে রেখে দিল। কাল ফেলে দিবে, কারণ শুভ্র এসব রাখতে দিবে না। সারার কাছে তার ডায়েরিটা অনেক আবেগের। ছোটবেলায় তার এক দাদু তাকে উপহার দিয়েছিল পাতলা একটা ডায়েরি। সারা বুঝমতে শেখার পর সেখানেই তার সুখ দুঃখ লিখে রাখে। ডায়েরি লেখা তার শখ হতো, কিন্তু কাজের চাপে পারতো না। তাও রাতে জেগে জেগে সারাদিনের সব কিছুই লিখে রাখতো। সারা বিছানার এক কোণায় বসে আছে। অরুকে নিয়ে এসেছিল, কিন্তু মেয়ে তার ঘুম পাগল, এখনই ঘুমিয়ে গেছে। অরুকে দোলনায় নিয়ে সারা অরুর দোলনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্র সারার পাশে এসে সারার ঘাড় থেকে চুল সরিয়ে একটা চুমু খায়। সারার হুঁশ ফিরে চমকে ওঠে, তাকায় শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে সারার ঘাড়ে থুতনি রেখে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে সারাকে। তারপর ফিসফিস করে বলে ওঠে, পিচ্চি পাখি, এত কি ভাবছো? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? না, আমি তো প্রমিস করেছি তোমার কোনো কথায় রাগ করব না। তাহলে বলি, বলো। আচ্ছা, আমি কি একটু বেশি ছোট? আপনার সাথে কি আমার মানায় না? শান্তা আপু আজকেও আমারে বলছে আমি নাকি পিচ্চি বলে দয়া করছেন। শান্তার কথা শুনে শুভ্রর মাথায় আগুন ধরে গেল। সে সারাকে ছেড়ে দিয়ে বলল, তোমারে বলেছি শান্তার কোনো কথাই কান দিবা না। আর আজাইরা চিন্তা বাদ দাও, আমি আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র। সারা অবাক হয়ে যায়, হলোটা কি মানুষটার? সারা তো শুধু এমনি জিজ্ঞেস করলো। শান্তা আপুর কথা সে তো এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সারা আর কিছু না ভেবে ঘুমন্ত অরুকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসে আছে ইব্রাহিম শেখ, শ্রাবণীর চাচা। ফারুক তালুকদারের সাথে কথা বলছে। সে মূলত আজ এসেছে সবাইকে নিয়ে যেতে। তাই তিনি ফারুক তালুকদারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই সাব, আজ কিন্তু সবাইকে আমার সাথে যেতেই হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি, যেতেই হবে। ফারুক তালুকদার, মাফ করবেন, আপনি চাইলে শ্রাবণ, শান্তা বা ছেলে মেয়েদের নিয়ে যান, সমস্যা নেই। আমার ব্যবসার জন্য যেতে পারবো না। ইব্রাহিম, তা বললে হচ্ছে না। আমার ছোট ভাইয়ের আর বাবার মৃত্যুবার্ষিকী, এক সপ্তাহে, আপনাদের যেতেই হবে। বেশ খানিকক্ষণ তর্কাতর্কির পর ফারুক তালুকদার যেতে রাজি হলেন, কিন্তু আজ নয়, কাল সকালে বের হবে তারা। তাই ইব্রাহিম শেখকে আজ রাতে থাকতে বললেন। তিনিও রাজি হয়ে গেছেন। তাই ফারুক তালুকদার এবার বেশ জোরে স্বাভাবিক কণ্ঠে শান্তাকে ডেকে বলে উঠলেন। সকাল সকাল তালুকদার বাড়িতে হই হুল্লোড়, সবাই যে যার মতো রেডি হতে ব্যস্ত। আজ তারা যাবে 100 কিলোমিটার দূরে, শ্রাবণের চাচার বাড়ি। সেখানে এক সপ্তাহ থাকবে। যদিও ফারুক তালুকদার, আনিস তালুকদার দুদিন পরেই চলে আসবে, বাকিরা সবাই থাকবে। সেখানে শ্রাবণের বাবা আর দাদার মৃত্যুবার্ষিকী পালন করা হবে। সকাল 7টার পর 3টা প্রাইভেটে উঠে বসলো তালুকদার বাড়ির সকলে। প্রথম গাড়িতে ফারুক তালুকদার, ইব্রাহিম শেখ, আনিস তালুকদার, মনিরা তালুকদার। পরের গাড়িতে মিসেস আনিতা, অরু, শান্তা, ফাতেহা, অন্তু। আর শেষ গাড়িতে শ্রাবণ, শুভ্র, সারা আর আনিসা। গাড়ি চলতে শুরু করলো। সারা আজ সাদার ওপর লাল কাজ করা গাউন পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। শুভ্র ড্রাইভিং করছে, আনিসা মোবাইল স্ক্রল করছে। শ্রাবণ এক দৃষ্টিতে গাড়ির ব্যাক আয়নায় সারার দিকে তাকিয়ে আছে, কেন সে জানে না। সারা গাড়ির দরজার সাথে সেটে বসলো, পা থেকে জুতো দুটো খুলে সিটের ওপর পা তুলে বসলো। শুভ্র মিররে খেয়াল করলো সারাকে। দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সে। গাড়ি চলছে ফুল স্পিডে। ফাঁকা হাইওয়ে পেয়ে শুভ্র বেশ জোরে গাড়ি টান দিল। সারা কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, গাড়ির জানলার সাথে মাথা রেখে। অতিরিক্ত বাতাসের কারণে সারা সিল্কি চুলগুলো উড়ছে। হঠাৎ আনিসা বলে ওঠে, শ্রাবণ ভাই, একটা গান গাইবেন প্লিজ? এই বাতাসে আপনার গান শুনতে ইচ্ছে হচ্ছে। আনিসার কথা শুনে সারা ঘুম থেকে জেগে উঠল। শ্রাবণ গম্ভীর মুখে একবার আনিসার দিকে তাকিয়ে গাড়ির সাউন্ড বক্স চালু করে দিল। আনিসা হতাশ হলো, তবু আবার বলে উঠল, ভাইয়া প্লিজ একটা গান প্লিজ। শ্রাবণ কিছু বলতে যাবে, তখনই সারা বলে ওঠে, শ্রাবণ ভাই প্লিজ, আনু আপু যেহেতু বলছে একটা শোনান না প্লিজ। শুভ্র এদের কথায় কান না দিয়ে গাড়ি ভালোভাবে ড্রাইভ করছে। শ্রাবণ রেগে গেলেও সারার কথা ফেলতে পারল না। শ্রাবণ বুকের সাথে লেগে থাকা শার্টের গলায় ঝুলে থাকা সানগ্লাসটা খুলে চোখে দিয়ে গম্ভীর গলায় বলল, ওকে। শ্রাবণের কথা শুনে আনিসা বিড়বিড় করে বলল, হালা ভম্বল, কথা শোনার আগে ধমক দেয়, তারপর কাজ করে। আনিসার কথা শুনে শ্রাবণ পিছু ফিরে আনিসার দিকে তাকিয়ে বলে, শ্রাবণ কিছু বললি? আনিসা, কই না তো।
শুভ্র এবার হেসে বলে ওঠে, আরে শ্রাবণ বাদ দে, পিচ্চি মানুষ কি না কি বলছে। শ্রাবণ কিছু বলতে যাবে তার আগেই সারা বলে ওঠে, ভাইয়া এসব বাদ দিয়ে প্লিজ একটা গান শোনান। শ্রাবণ বলল, স্যাড নাকি হ্যাপি? সারা বেশ কিছুক্ষণ ভেবে বলল, স্যাড। শুভ্র ভুরু কুচকে বলল, আজ হ্যাপি দিনে স্যাড গান শুনবা? সারা ভেঙচি কেটে বলে ওঠে, ভাইয়ার গাওয়া হয়ে গেলে আপনি হ্যাপি গান গাইবেন, দেখব কে জিতে। শুভ্র হাসল, সে জানে তার আজ পাগল বউ কখন কি বলে জানে না। সারা এবার বেশ তাড়াহুড়ো করেই বলে ওঠে, কই শ্রাবণ ভাই শুরু করেন। আনিসা চুপ করে বসে আছে। শ্রাবণ আর কিছু না বলে সোজা হয়ে বসলো, তারপর খালি গলায় গিয়ে উঠল, যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না, হাইরে যদি তোমার মনে ধরে আরও ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুইলা যাইও না। একদিন আইবা একদিন আইবা রে, সেদিন আইসা আমায় পাইবা না। একদিন আইবা তুমি আইবা রে, সেদিন আইসা আমায় পাইবা না। শ্রাবণ থামলো। সারা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ভাইয়া একটা সত্যি কথা বলবেন? শ্রাবণ ভুরু কুচকে পেছন ফিরে সারার দিকে তাকালো। তার মাঝে সারাকে পরখ করে নিল। চুলগুলো এলোমেলো, চুলের ক্লিপ ঝুলে আছে। শ্রাবণ ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি? আসলে ভাইয়া আপনি কি আগে প্রেম করেছেন? আসলে আমি মামাবাড়িতে থাকতে একজনের গলায় শুনছিলাম এই গান। সে প্রেম করেছিল, কিন্তু তার সেই প্রেমিকা চলে গেছিল অন্য কারোর সাথে বিয়ে করে, তাই সে এসব গান গাইতো। বিশ্বাস করো সারা, আমিও এই প্রশ্ন করতাম। শ্রাবণ ভাই কি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল? আনিসা রসিকতার কণ্ঠে বলে ওঠে। শুভ্র খুক খুক করে কেসে ওঠে। শ্রাবণ সবার দিকে একবার তাকিয়ে ভুরু কুচকে তাকায়, তারপর বেশ গম্ভীর কণ্ঠেই বলে, রাত 10টা ছুঁই ছুঁই শুভ্রদের গাড়ি এসে থামলো শ্রাবণের চাচার বাড়ি বা তার পৈতৃক নিবাসে। বাড়ির নাম শেখ বাড়ি, একতলা, চারিপাশ কাঠের বেড়া দিয়ে বাড়ির আশেপাশে ঘেরা। শ্রাবণের চাচার বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও উন্নত যশোর জেলায় অবস্থিত। শুভ্রদের গাড়ি পরপর বাড়ির ভেতরে ঢুকে গেল। শুভ্ররা গাড়ি থেকে নামতেই চোখে পড়ল একতলা বিশিষ্ট বাড়িটি। শুভ্র আগেও এসেছে, শুধু সারাই এই প্রথম এসেছে। সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো। সেখানে শ্রাবণের চাচি হাফিজা বেগম আর শ্রাবণের দুই চাচাতো ভাই নাহিদ আর নাফিজ সবাইকে স্বাগত জানালো। সবাইকে যার যার রুম দেখিয়ে দিল। যেহেতু বাড়িটা ছোট, তাই আনিসা আর অরু আর সারাকে এক রুমে দিল, আর অন্য রুমে শান্তা, মিসেস মনিরা আর ফাতেহা আর শুভ্র, শ্রাবণ আর অন্তুকে এক রুমে দেওয়া হলো। সবাই যে যার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রাতে খেয়ে নিল, তারপর ঘুমাতে চলে গেল। সারা রুমের দিকে যেতে মিসেস আনিতা পেছন থেকে ডেকে এসে বলল, সারা অরু দাদু ভাইকে আমার কাছে দাও, এই শীতের রাতে বারবার উঠে তোমার খাওয়ানো লাগবে না। সারা মুচকি হাসি দিয়ে ঘর থেকে অরুকে নিয়ে এসে মিসেস আনিতার কোলে দিয়ে দিল। যাও মা, ঘুমিয়ে পড়ো। জি মা, আপনিও যান, বলেই সারা রুমে চলে আসলো। সত্যি তার ঘুম আসছে, 10-12 ঘন্টা জার্নি করে সে ক্লান্ত। হঠাৎ তার মনে হলো শুভ্রর কথা। শুভ্র তো ড্রাইভিং করেছে, তাহলে তার কি অবস্থা? নিশ্চয় হাত পা ব্যথা করছে, নিশ্চয় আজ ঘুমাতে পারবে না। সারা চিন্তায় সারা নিজে লজ্জা পেল। সে একটু বেশি চিন্তা করে শুভ্রকে নিয়ে। সারা বিছানায় শুয়ে পড়ল। আনিসা কম্বলের মধ্যে মুড়ি দিয়ে মোবাইল দেখছে। সারার মোবাইল দেখতে ইচ্ছে করছে না, তাই ঘুমিয়ে পড়ল। রাত 12টা ছুঁই ছুঁই। হাতে সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নাক দিয়ে ধোয়া ছাড়ে শ্রাবণ। তারপর নাহিদের দিকে তাকিয়ে বলল, কি বলছি বুঝতে পারছিস? নাহিদ মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। নাহিদ ছোট থেকে শ্রাবণের পাগল, শুরু মনে করে একরকম। শ্রাবণ কিছুটা নাহিদের দিকে ঝুঁকে বলে ওঠে, সাবধান, শরীরে যেন স্পর্শ না করবি। সি ইজ অনলি মাই, তাই যা করবি শুধু ভুল বোঝানোর জন্যই, ঠিক আছে ভাই? আপনি চিন্তা করবেন না। কিন্তু কিন্তু আবার কি? মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। তুই চুপচাপ কাজ কর, করতে পারলে অনুর লগে তোর বিয়ে পাক্কা। সত্যি তো ভাই? আমারে বিশ্বাস করিস না? অনেক করি। তাহলে কবে করব কাজটা? মামারা পরশু চলে যাবে, সেদিন রাতে। আচ্ছা ভাই। শ্রাবণ আর কিছু বলল না। এখন তার শান্তাকে খুব দরকার। তার মনে কি চলছে সে বাদে কেউ জানে না, কিন্তু সে শিওর, সে নায়ক না হলেও, সারার জীবনে ভিলেন হয়ে হলেও তাকে নিজের করে ছাড়বে। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল, তারপর বিড়বিড়ালো, শুভ্র ভাই, আমার জানিস তুই, তোর পিচ্চি পাখি না খুব বোকা।
দেখিস তোদের বোকামিতে তোরা কেমন ভালো থাকিস। শ্রাবণ রহস্যভরা একটু হাসল। নাহিদ এতক্ষণ শ্রাবণকে পর্যবেক্ষণ করছে। সেও বুঝতে পারছে শুভ্র ভাইয়ের বউয়ের প্রতি শ্রাবণ ভাইয়ের কিসের এত টান। তার মা একটু আগেই বলল ওপরে আসার আগে সেটা শুভ্র ভাইয়ের বউ, আর এখন শ্রাবণ ভাই তার সাথেই কিনা। নাহিদ আর ভাবল না। সে জানে কাজটা ঠিক মতো করতে পারলে শ্রাবণ ভাই তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দিবে। নাহিদ আর কিছু না ভেবে শ্রাবণ ভাইকে সাথে নিয়ে ছাদের গেট লাগিয়ে নিচে চলে আসলো। সকাল 7টা। গ্রামের শীতের প্রকোপ বেশি। জানুয়ারি মাসের এই সময়টা খুব ঠান্ডা পড়ে। চারিদিকে কুয়াশা ভরা, এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। পুরো বাড়ি ঘুমিয়ে আছে গভীর ঘুমে। এদিকে আনিশার নামাজ পড়ে শান্তাপুর সাথে রান্নাঘরে শান্তাপুর চাচির পিঠা তৈরি দেখছে। সারা এখনও ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। সারা হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলো তার পেটের ওপর কারোর হাতের স্পর্শ। সারা কেঁপে উঠল। সারা চোখ মেলে তাকাতে যাবে, তাকাতে পারছে না। সারা এবার আরও বেশি স্পষ্ট অনুভব করলো তার শরীরের সাথে সেটে কেউ শুয়ে আছে। সারা ঘুমের মধ্যে কেঁপে উঠল। মানুষটি সারার কম্বলের মাঝে ঢুকে সারাকে জড়িয়ে ধরল। ফট করে চোখ খুলল। সামনে থাকা মানুষটিকে দেখে চিল্লানি দিতে যাবে, তার আগেই মানুষটি তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারার চোখ বড় বড় হয়ে যায়, ছোটাছুটি করতে শুরু করে। তবে শ্রাবণকে এক চুল পরিমাণও সরাতে পারে না। শ্রাবণ এবার সারাকে আরও জোরে চেপে ধরে, নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। সারার ছোট্ট শরীর, সারার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শ্রাবণ সারার ঠোঁট ছেড়ে দিল। সাথে সাথে সারা চিল্লানি দিল, কিন্তু এ কি, তার গলা দিয়ে কথা বের হচ্ছে না কেন? শ্রাবণ ফিসফিস করে বলে ওঠে রাত্রি। সারা কেঁপে ওঠে। শ্রাবণ আর কোনো কথা না বলে সারার ঠোঁট জোড়া আবার নিজের দখলে নিয়ে নেয়। শ্রাবণ সারার ওড়না টেনে নেয়। সারা ফুপিয়ে ওঠে। শ্রাবণ নিজের ভর সারার উপর ছেড়ে দেয়। হুট করে সারা লাফিয়ে ওঠে ঘুম থেকে। সারা শরীর ঘেমে একাকার। চারিদিকে তাকিয়ে দেখল রুমের দরজা চাপানো, লাইট নেভানো, লাল আলো জ্বলছে। জানলার কাছে কুয়াশার শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। সারা ভয়ে কাঁপা কাঁপা চোখে ভালো করে দেখে নিল চারিপাশ। না, কেউ নেই। খুব খারাপ দুঃস্বপ্ন ছিল তার এটা। সারা কাঁপা কাঁপা হাতে বেডসাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিল। তার গা হাত পা প্রচণ্ড কাঁপছে। এই শীতের মাঝে সে ঘেমে শেষ। তার মাথায় আসছে না শ্রাবণ ভাইকে নিয়ে এসব স্বপ্ন দেখলো কেন। সারা কাঁপা চোখে নিজের দিকে তাকালো। না, ওড়না বালিশের পাশেই আছে, সব ঠিকঠাক। তবুও সারা ভয়ে ঘরে চলে গেল। বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে কাঁপা কাঁপা হাতে চোখে মুখে পানি দিল। তারপর রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। আবার হাঁটার শক্তি নেই যে এখন উঠে বাইরে যাবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল একটু পর উঠে গিয়ে শুভ্রকে সব বলবে। শীতের সকাল হওয়ায় সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। সারা আর ঘুমাতে পারে নাই। চোখ বুজে শুয়েছিল। ঘড়িতে 10টা বাজতে উঠে বসলো, চুলগুলো ঠিক করে মাথায় ওড়না ঠিক করে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে বেরোতে সারা ভয়ে চোখ বড় বড় করে বলল, আপনি? কেন? আপনি কখন ঘুম থেকে উঠছেন? শুভ্র মুচকি হেসে সারার দিকে এগিয়ে আসলো। সারা পেছাতে লাগলো। একসময় দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। শুভ্র সারার দিকে আগাতে রুমের মধ্যে ঢুকে গেল। শুভ্র রুমে ঢুকে দরজা নক করে দিল। সারা কেঁপে উঠল। শুভ্র সারার দিকে তাকিয়ে আগাতে থাকলো। শুভ্র সারার পিঠ দেওয়ালে ঠেকতে সারা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। শুভ্র সারার খুব কাছে এসে দাঁড়ালো। নিজের শক্তপোক্ত হাত সারার পেটে ছোঁয়াতে সারা কেঁপে ওঠে। শুভ্র সারার মুখের দিকে ঝুঁকে সারার মুখের ওপর পড়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। সারা চোখ খিচে বন্ধ করে আছে। তাকিয়ে থাকার শক্তি নেই। রীতিমতো কাঁপছে সারা। শুভ্র সারার কাঁপাকাঁপি দেখে মুচকি হাসলো, দূরে সরে গেল। তারপর নেশা লাগা কণ্ঠে বলে উঠল, পিচ্চি পাখি, ঘুরতে যাবে? এখানে নদী আছে, মাঠও আছে। শুভ্রর কথায় সারা পিটপিট করে চোখ খুলল। তাকিয়ে দেখল শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বেমালুম স্বপ্নের কথা ভুলে গেল। সারা চোখ নামিয়ে নিল। তাকানোর শক্তি তার নেই। লজ্জায় গিলে ফেলল তাকে। ইস, কিভাবে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে তার দিকে। পিচ্চি পাখি যাবে? শুভ্র শান্ত মায়াভরা কণ্ঠে বলে ওঠে। চলেন, সারা তোতলায় বলে ওঠে।
পিচ্চি পাখি চুল ঠিক করে নাও, চাদর নাও, বাইরে ঠান্ডা, রোদ উঠবে না আজ। আচ্ছা, সারা মৃদু স্বরে উত্তর দিল। 10টা 20 মিনিটে সবার চোখ ফাঁকি দিয়ে শুভ্র আর সারা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে। শুভ্রর একটাই চাওয়া সারার হাসি, যা দেখলে শুভ্রর হৃদয় জুড়িয়ে যায়। গ্রামের শিশিরের ভেজা মেঠো পথ ধরে খালি পায়ে হেঁটে চলেছে শুভ্র আর সারা। দূর থেকে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, তবে সারার এই ফুলে অ্যালার্জি হওয়ায় গেল না, সোজা চলে এলো নদীর ধারে। নদীর তীরে বসে পানিতে পা ডুবিয়ে বসলো শুভ্র আর সারা। এবার সারা বায়না ধরল, এতদিন শ্রাবণ ভাই গান শুনিয়েছে, আজ আপনি শোনাবেন। শুভ্র মানা করলো, সে গাইবে না, কিন্তু সারা নাছোড়বান্দা, সে শুনেই ছাড়বে। আমি গান পারি না পিচ্চি পাখি, আর এই সকালে কে গান শুনে? আমি শুনবো। আপনার সমস্যা তালুকদার সাহেব? না, গান বিকালে অথবা সন্ধ্যায় শুনতে হয়। আপনি গাইবেন কি না বলেন? সারা রাগী কণ্ঠে বলল, না, কি করবা? এই আপনি আমার স্বামী, আপনার 10টা না 5টা না, একটা মাত্র বউ আমি। আমার কথা রাখবেন না আপনি? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে সারা। ইমোশনাল ব্ল্যাকমেল করছো জান? স্মিত হেসে শুভ্র বলে, আর শোনানো লাগবে না, আমি কত শখ করে বললাম একটা গান শোনান। আমি আরও ভাবলাম এই কুয়াশার মাঝে নদীর গরম পানিতে পা ডুবিয়ে আপনার গান শুনবো। রাগ করো কেন? রোমান্টিক ভাইব চলে আসলে। কিন্তু আজ রাতে শুভ্র আর না বলে নিজের ঠোঁট কামড়ে ধরল। সারা এবার বেশ রেগে গেল। উঠে দাঁড়াতে গেলে শুভ্র হাত টেনে বসিয়ে কাছে টেনে নিয়ে সারার ঘাড় থেকে চাদর সরিয়ে সারার ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস নেয়। তারপর সারার ঘাড় থেকে হালকা মুখ উঁচু করে সারার চাদরে নিজেকেও আবৃত করে। সারা আবেশে চোখ বুজে নেয়। শুভ্রর স্পর্শ পেলে সারা রাগ করতে পারে না। সারার মাথা শুভ্র নিজের ঘাড়ে রাখে, তারপর সারার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নদীর বাষ্প ওঠা নীল জলে তাকিয়ে খালি গলায় গেয়ে ওঠে, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশেহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। শুভ্র থামল। সারা মাথা উঁচু না করে বলল, থামলেন কেন? শুভ্র পকেট থেকে ফোন বের করে চেক করে বলল, পিচ্চি পাখি, 11টা 20 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বের হয়েছি, তুমি কিছু খাওনি, চলো। সারা উঠল না, আহ্লাদি কণ্ঠে বলল, তাহলে বলেন, আমাদের প্রতিদিন গান শোনাবেন? শুভ্র হাসল। আগে অহনার সাথে ভার্সিটি ক্যাম্পাসে বসে এমন গানের কলি খেলতো। অহনা বায়না ধরতো সব সময় অসময়ে গান শোনার জন্য। শুভ্র খুশি মনে সব কাজ ফেলে আগে অহনাকে গুরুত্ব দিত। পুরনো কথা ভেবে লম্বা দম নেয় শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে ওঠে, কি হলো, শোনাবেন না? শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পিচ্চি পাখির আবদার আমি গ্রহণ করলাম। সারা খুশিতে দিক বেদিক ভুলে শুভ্রকে কিস করে বসলো। যখন বুঝতে পারল সে কি করেছে, তখন লজ্জায় সারা তাড়াতাড়ি শুভ্রর পাশ থেকে উঠে সরি সরি করতে পারে চলে এলো। এদিকে শুভ্র তার প্রেয়সীর থেকে অনাকাঙ্ক্ষিত চুম্বন পেয়ে ফ্রিজ হয়ে গেছে। নদীর শীতল হাওয়ায় শুভ্র হুঁসে এসে সারাকে নিয়ে বাড়ি ফিরল। সারা রাস্তায় সারা একবারও শুভ্রর দিকে তাকালো না। শুভ্র মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। শ্রাবণ সকাল থেকে সারাকে খুঁজে চলেছে মনে মনে। এইদিকে তার শান্তাকে নিয়ে সমস্ত প্ল্যানিং শেষ। সে শান্তাকে বলেছে সারাকে সে সহ্য করতে পারে না, আর সে চায় শান্তা শুভ্রর বউ হোক। কথাটা শুনে শান্তা অনেক খুশি হয়ে যায়। মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলে যেমন আনন্দ লাগে। শান্তা সব প্ল্যানিং করে পিঠে খাচ্ছে সোফায় বসে বসে। এদিকে শ্রাবণের রাগ বাড়ছে তীর তীর করে। শুভ্র সারা দুজন কেউ বাড়িতে নেই, তার মানে তারা দুজন একসাথে। শ্রাবণের মাথায় আগুন জ্বলছে। তার বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসলো। পুকুরে পানিতে ভরপুর। সেই মুহূর্তে আনিসা কয়েকটা গ্লাস নিয়ে
পুকুর পাড়ে আসে, গ্লাসগুলো সানের ওপর রেখে সে নিচে নামে। স্পষ্ট শ্রাবণ ভাইকে দেখে পানিতে এক পা ভিজিয়ে আর এক পা শুকনো সানে রেখে একটা লাঠি দিয়ে পানি নাড়াচ্ছে। আনিসার মাথায় কুবুদ্ধি আসলো। সে শ্রাবণকে ধাক্কা দিবে বলে পা টিপে টিপে শ্রাবণের পিছে গিয়ে দাঁড়ালো। শ্রাবণ তার থেকে 2 সান পরে বসে আছে। আনিসা পরের সানে পা দিতে শ্রাবণ উঠে দাঁড়ায়। আকস্মিকতায় আনিসা শ্রাবণের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে পুকুরের ঠান্ডা পানিতে পড়ে যায়। আনিসা সাঁতার না জানার ফলে এক গাদা পানি খেয়ে ফেলে, হাবুডুবু খেতে থাকে। শ্রাবণও ভড়কে যায় কিছু বুঝে ওঠার আগে। গলা সমান পানিতে পড়ে যায়। পুকুর বড় আর গভীর হওয়ায় পানি বেশি। শ্রাবণ তাড়াহুড়ো করে আনিসাকে উঁচু করে ধরে। আনিসা কাঁচতে থাকে, কাঁচতে কাঁচতে গা গুলিয়ে আসে। তখন শ্রাবণ আনিসাকে সানে এনে বসিয়ে দেয়। তারপর রাম ধমক দিয়ে বলে ওঠে,